ইমামের শব্দগল্প চলভাসী গল্পের দরিয়ায়। আসসালামু আলাইকুম, আমি ইমাম। আপনারা শুনছেন ইমামের শব্দগল্প। ইমামের শব্দগল্পে আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন আখতারুজ্জামান ইলিয়াস লিখিত ছোট গল্প রেইনকোট। ভোররাত থেকে বৃষ্টি। আহা, বৃষ্টির ঝমঝম বল। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন। কারণ শনিতে 7, মঙ্গলে 3, আর সব 3 দিন। এটা জেনারেল স্টেটমেন্ট। স্পেসিফিক ক্লাসিফিকেশনও আছে। যেমন মঙ্গলে ভোর রাতে হইল শুরু 3 দিন মেঘের গুরু। তারপর বুধের সকালে নামলো জল, বিকেলে মেঘ কয় এবার চল। বৃহস্পতি শুক্র কিছুই বাদ নেই। কিন্তু এখন ভুলে গেছে। যেটুকু মনে আছে, পুরো বেড কভারের নিচে গুটিসুটি মেরে শুয়ে আর এক পশলা ঘুমিয়ে নেয়ার জন্য তাই যথেষ্ট। অন্তত 3 দিন ফুটফাট বন্ধ। বাদলায় বন্দুক বারুদ কি একটু জিরিয়ে নেবে না? এই কটা দিন নিশ্চিন্তে আরাম করো। তার হইল কই ম্যান প্রপোজেস। এমন চমৎকার বাদলার সকালে দরজায় প্রবল কড়া নাড়া শেষ হেমন্তের শীত শীত পর্দা ছিঁড়ে ফালা ফালা করে ফেললে, সব ভেস্তে দিলে। মিলিটারি আস্তার ঘরে। আল্লাহ গো, আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা। পড়তে পড়তে সে দরজার দিকে এগোয়। এই কয়েক মাসে সে কত সূরাই যে মুখস্থ করেছে। রাস্তায় বেরুলে 5 কালেমা সব সময় রেডি রাখে ঠোঁটের উপর। কোন দিক থেকে কখন মিলিটারি ধরে, তবু একটা না একটা ভুল হয়েই যায়। দোয়া মনে হলো ঠিকই, কিন্তু টুপিটা মাথায় দিতে ভুলে গেল। 2টো ছিটকিনি, একটা খিল এবং কাঠের ডাঁসা খুলে দরজার কপাট ফাঁক করতেই বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে সঙ্গে ঘরে ঢোকে প্রিন্সিপালের পিয়ন। আলহামদুলিল্লাহ, মিলিটারি নয়। পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু লোকটার চিনচিনে গলা গম্ভীর স্বরে হাঁকে। স্যারনে সালাম দিয়া বলেই ভাঙাচোরা গালের খোঁচা খোঁচা দাড়িতে লোকটা নিজের বাক্যের কোমল শ্বাসটুকু শুষে নেয় এবং হুকুম ছাড়ে, তলব কেয়া আফি জানে হোগা। কি ব্যাপার? বেশি কথা বলার সময় নেই। কলেজের দেওয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে চলে গেছে গত রাতে। মানে? मिस्किरियन लोग इलेक्ट्रिक ट्रांसफार्मर तोड़ दिया और वापस जाने का टाइम प्रिंसिपल साहब का कोठी में ग्रेनेड ठोका, गेट तोड़ दिया। ভয়াবহ কাণ্ড। ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনের দেয়াল ঘেঁষে। দেওয়ালের পর বাগান, টেনিস লন, তারপর কলেজ দালান। মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ। মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে প্রিন্সিপালের কোয়ার্টার, এর সঙ্গে মিলিটারি ক্যাম্প। কলেজের জিমনেশিয়ামে এখন মিলিটারি ক্যাম্প। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা। সামনের দেওয়ালে বোমা মেরে এতটা পথ ক্রস করে গেল কি করে? সে জানতে চায়। কাইসে? প্রিন্সিপালের পিয়ন জানবে কি করে? ও আপনি কও সাক্তা মানে সেই বা বলবে কি করে? পিয়ন কি থেকে মিসকেরিয়ান লোক ভাবছে নাকি? তার মাথাটা আপনা আপনি নিচু হলে মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ে। ইসাক মিয়া বইঠিয়ে চাটা খাইয়ে আমার এই 5-7 মিনিট লাগেগা। নেহি। नाश्तार आमंत्रण फिरिए दिए इसहाक बने, अब्दुल सत्तर मिर्धा का घर जाने होगा, अब अभी आइए। एक कर्नल साहब पहुंच गया, सब प्रोफेसर को इत्तला दिया, फौरन आइए। कर्नेलेर नेतृत्वे मिलिटारिर हाथे कलेजटा एबं ताकेও ন্যস্ত করে ইসহাক বেরিয়ে যায়। রাস্তায় ঘর ঘর করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে। ইসহাক নিজেই এখন মিলিটারি কর্নেল বললেও চলে। তবে ভোরবেলা কলেজের ভিতরে কর্নেল খোঁজ চলে আসায় সে হয়তো ডিমোটেড হয়ে লেফটেন্যান্ট কর্নেলে, আরও নিচেও নামতে পারে। কিন্তু ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলা মুশকিল।
মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে তাকে দেখে কলেজের সবাই তটস্থ। এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়েছে। কোনকালে দাদা না পরদাদার ভাইরার মামুনাকে যেন দিল্লিওয়ালা কোন খান সাহেবের খাস খানসামা ছিল, সেই সুবাদে দিনরাত এখন উর্দু বলে। প্রিন্সিপাল গাট্টাগোট্টা বেটে খাটো মানুষ। নিজের চাপরাশির সঙ্গে নতুন জবাব লবস করতে গিয়ে গলায় তার রক্ত উঠে যায়। ইসাক মিয়া, देश से बहुत मुसीबत रहा है। प्रोफेसर लोग आदमी को होशियार थकते बोलिए, गुजब बोलना माना कर दीजिए। अभी मिलिटारी साहब को मदद करना এখন ফরজ কাম है। জরুর দেশলের কাঠির মতো রোগা পটকা শরীরের উপর ফিট করা ভিজে বারুদের মতো ছোট্ট মাথাটা বাঁকিয়ে ইসাক আরো 3 বার সম্মতি জানায়। জরুর জরুর জরুর। কয়েকদিন আগে ইসাকের এই জরুর বৃষ্টিতে ভিজে আরো টাটকা হয়ে তার কানে বাজতে না বাজতে শব্দটি কোথায় যেন ফেটে পড়ে দুম করে। এই বৃষ্টি কি ফের শুরু হলো নাকি? না না, এটা স্ট্রেট মেঘের গর্জন। বৃষ্টি বোধহয় বাড়ছে না। এখন বেরোতেই হবে, আল্লাহ ভরসা। যেতেই হবে? অসময়ের বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার। বউয়ের এসব সোহাগের কথা শুনলে কি তার চলবে? বউ কি প্রিন্সিপালের ধমকের ভার নেবে? এর উপর কলেজের কর্নেল এসেছে। কপালে আজ কি আছে আল্লাহ জানে। ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়েই দেয় তো কর্নেল সাহেবের হাতে পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুম জারি করানো যায় না? প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এই তদবিরটুকু করবে না? পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিনরাত দোয়া-দরুদ পড়ছে। সময় নাই অসময় নাই আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের গালাগালিও করে। এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয় নিবেদন করেছিলেন, পাকিস্তান যদি বাঁচাতে হয় তো স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। এসব আনঅথরাইজড কনস্ট্রাকশন হলো হিন্দুর শিবলিঙ্গের শামিল। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা। পাকিস্তানের পাফসাপ শরীরটাকে নিরোগ করতে হলে এসব কাঁটা উপড়াতে হবে। তা মিলিটারি ডক্টর আফাজ আহমেদের পরামর্শ শুনেছে। গ্রামে গঞ্জে যেখানেই গেছে প্রথমেই কামান তাক করেছে শহীদ মিনারের দিকে। দেশে একটা কলেজে শহীদ মিনার আর অক্ষত নেই। তা প্রিন্সিপাল সাহেব তাদের এত বড় একটা পরামর্শ দিল, আর সামান্য এক লেকচারারকে গুলি করার সময় শরীরের আলতু ফালতু জায়গা বাদ দিয়ে কপালটা টার্গেট করার অনুরোধটা তারা মানবে না? আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে, তার কলিগের তবা সাবঅর্ডিনেটের জন্য এতটুকু করবে না? প্যান্টের ভেতর পা গলিয়ে দিতে দিতে সে শুনে রান্নাঘর থেকে বউ বলছে, তাড়াতাড়ি চলে এসো। বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল। কখন কি হয়? এসব কথা এখন বলার দরকারটা কি? রেডিও টেলিভিশনে হরদম বলছে সিচুয়েশন নরমাল, পরিস্থিতি স্বাভাবিক, দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে, মিসক্রিয়েন্টরা সব খতম, প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। কিছুদিন বাদে বাদে তার ভাষণ শোনা যায়, আওয়ার আলটিমেট এইম রিমেইনস দ্য সেম, দ্যাট ইজ টু হ্যান্ড ওভার পাওয়ার টু দি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল। সবই তো নর্মাল হয়ে আসছে। বাঙালি ইস্ট পাকিস্তানি গভর্নর, মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি, সবই তো স্বাভাবিক। এখন বউ তার এসব বাজে কথা বলে কেন? ইস, আসমাকে নিয়ে আর পারা যায় না। পরশু রাতে বিছানায় ছটফট করতে করতে বলে কি, রাত্রে 2-4 বার গুলিগালাজের আওয়াজ না শুনলে ঘুম হয় না। এর জন্যেই তার ঘরে কখন যে কি মুসিবত আসে আল্লাহ যাবে। এই বৃষ্টিতে শুধু ছাতাই কুলাবে না গো। বউয়ের আর এক দফা সোয়াগ শোনা গেল, তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। ইস, আবার মিন্টু। বউয়ের এই ভাইটার জন্যই তার এক্সট্রা তটস্থ হয়ে থাকতে হয় বাড়ি থেকে। হ্যাঁ, তার মগবাজারের 2 কামলার ফ্ল্যাট থেকেই তো মিন্টু চলে গেল গত জুন মাসে, জুনের 23 তারিখে। জুলাইয়ের 1 তারিখে সে বাড়ি শিফট করলো। বলা যায় না, ওখানে যদি কেউ কিছু আঁচ করে থাকে। ও চলে যাবার 3 দিন পরেই পাশের ফ্ল্যাটের গোলগার মুখের মহিলা তার বউকে জিজ্ঞাসা করেছিল, ভাবি আপনার ভাইকে দেখছি না? ব্যাস,
এই শুনেই সে বাড়ি বদলাবার জন্য লেগে গেল হন্যে হয়ে। মিলিটারি লাগার পর থেকে এই নিয়ে 4 বার বাড়ি পাল্টানো হলো। এখানে আসার পর নিচের তলার ভদ্রলোক একদিন বলেছিলেন, আমার ভাইকে আর ঢাকায় রাখলাম না, যে গোরমাল বাড়ি পাঠিয়ে দিলাম। শুনে বুকটা তার টিপটিপ করছিল। এবার যদি তার শালার প্রসঙ্গটা তোলে। নিরাপত্তার জন্যই সে এখানে এসেছে, কলেজ থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, শহর থেকেও দূরেই বলা যায়। ভেবেছিল নতুন এলাকা। পূব দিকে জানালা ধরে দাঁড়ালে চোখে পড়ে বিল আর ধানক্ষেত। তা কি বিপদ! এদিকে নাকি নৌকা করে চলে আসে স্টেনওয়ালা ছোকরার দল। এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র। এর উপর বউ যদি মিন্টুর কথা তোলে তো অস্ত্র ঢুকে পড়ে তার ঘরের মধ্যেখানে। মিন্টু যে কোথায় গেছে তা সেও জানে, তার বউ জানে। আবার দেখো, নিজের ভাইয়ের গৌরব প্রতিষ্ঠা করতে আসমা ছেলে মেয়েদের কি বলছে। তারা পর্যন্ত বলে ছোট মামা গেছে খান সোনাদের মারতে। কোন কথায় কি বিপদ হয় কেউ বলতে পারে? তা আসমার যদি এত সাহস, তো সেও ভাইয়ের সঙ্গে কোমল বাঁধল না কেন? মুখে বলা যায় না, কিন্তু বলার জন্য তার জিভ কাঁপে। মিন্টুর কথা ভুলে যাও আসমা, ভুলে যাও। আমাদের সঙ্গে কেউ নেই, কেউ নেই। ইসিনজার সাহেব বলেছে এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার। মানুষ মেরে সাফ করে দেয়, বাড়ি ঘর গ্রাম বাজার ঘাট জ্বালিয়ে দিচ্ছে। কারো কোনো মাথা ব্যথা নেই। এসব হলো ইন্টারনাল অ্যাফেয়ার। না না, এ ধরনের ভাবনা ধারে কাছে ঘেঁচতে দেওয়া ঠিক না। নিজের ফ্ল্যাটে থাকে এক ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক। তার শ্বশুর নিশ্চয়ই সর্দার বসের রাজাকার। সপ্তাহে 2 দিন 3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, টেপ রেকর্ডার, দামি দামি সোফা সেট, ফ্যান, খাট, পালং সব চালান পাঠায়। একদিন এমনকি হিন্দুদের কোন দেব দেবতার মূর্তি পর্যন্ত এসেছিল, সোনা কিনা কে জানে। ট্রাক ট্রাক মাল আসে, আবার চলেও যায়। রাজাকার এসব পায় কোথায়? লোকটা যদি টের পায় যে তার জামাইয়ের উপরতলার প্রফেসরের শালা হলো মিসক্রিয়েন্ট, মিলিটারি খতম করার নিয়াত করে সে চলে গেছে এই বোনের ঘর থেকেই, তাহলে গোলাগুলি চলবে এই বাড়িতেই, এই ঘরের মধ্যে। সেই গুলির বলে আসমাকে ঘুম পড়াতে হবে সারা জীবনের জন্যে। এখানে কথাবার্তা বলার সময় হুঁশ ঠিক রাখা দরকার। দেখি তো ফিট করেছে কিনা। আসমা এগিয়ে এসে তার গায়ে রেইনকোটটা চড়িয়ে দিতে দিতে বলে, মিন্টু তো আবার অনেক লম্বা, তোমার গায়ে হবে তো? দেখো, ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনা করে তার সঙ্গে। এই ভাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা কি আসমার ঠিক হচ্ছে? ভালোই হলো, তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে, পায়েও বৃষ্টি লাগবে না। এখানেই আসমার শেষ নয়। রেইনকোটের সঙ্গে কার টুপি এনে চড়িয়ে দেয় তার মাথায়। মিন্টুটার কাজ। শালা তার আবার কি মহৎ কীর্তি স্থাপন করলো। না, এবার তার কৃতিত্ব অন্যরকম। কি? না, আলনায় ঝুলিয়ে গেছে রেইনকোটটা, টুপিটা রেখে গেছে ওয়ার্ড্রবের মাথায়। কাল কোরআন শরীফ নামাতে গিয়ে দেখি ওটা পড়ে আছে। আর কিছু রাখেনি তো। নিজের চোখে দেখতে সে ওয়ার্ড্রবের উপরটাই ভালো করে চোখ বোলায়। মগবাজারে এক বাড়িতে মিলিটারি ঢুকে খাটের নিচে চাইনিজ রাইফেল পেয়েছিল 3টে। অথচ বাড়ির বাসিন্দা, গোবেচারি ডাক্তার এর কিছুই জানত না। ঘরের জিনিসপত্র রোজ রোজ দেখে রাখা ভালো। আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে। মেয়ের সদ্য ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বুলি শুনে সে চমকে ওঠে। মিন্টুকে ঢুকে পড়লো অস্ত্রশস্ত্র হাতে। এর মানে ওর পিছু পিছু ঢুকছে মিলিটারি। তার মানে না, দরজার ছিটকিনিও খিল সব বন্ধ। 2.5 বছরের কন্যা বিছানায় বসে বসেই হাততালি দেয়। আব্বু ছোট মামা, আব্বু ছোট মামা। তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে? মিলিটারি আবার ভুল করে বসবে না তো? এর মধ্যে তার 5 বছরের ছেলেটা গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয়, আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তিবাহিনী, তাই না? এ তো ভাবনার কথা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপে সে ভেবা চাকা খায়। রং খাকি নয়, আবার জলপাই রঙও নয়। মাটির মতো রংটা একটু জ্বলে গেছে, তবে তাতে জেল্লা কমেনি। দেখতে একটু মিলিটারি মিলিটারি লাগছে। মিলিটারির মতো দেখা নিরাপদ নয়।
রেইনকোট পরাকে মিলিটারির ছদ্মবেশ বলে গণ্য করলে তাকে সোজা পাঠিয়ে দেবে ক্যান্টনমেন্টে। না, খামাখা ভয় পাচ্ছে। বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়াটা অপরাধ হবে কেন? মিলিটারির কি আর বিবেচনাবোধ নাই? প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ ঠিকই বলেন। শোনেন, মিলিটারি যাদের ধরে মিসি ধরে না। সাবভার্সিভ অ্যাক্টিভিটিজের সঙ্গে সামহাও আর আদার ইনভলভড। তা শ্বেতবাবু এসব থেকে শত হাত দূরে। সারা তার বর্ডার ক্রস করলো, ফিরে এসে দেশের ভিতর দমাদম মিলিটারি মারে। তাতে আর দুলাভাইয়ের দোষটা কোথায়? এই যে মিলিটারি প্রত্যেক দিন এই ঢাকা শহরেই বাজার পোড়ায়, বস্তিতে আগুন লাগিয়ে টপাটপ মানুষ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়। সে কখনো এসব নিয়ে টু শব্দটি করেছে? কলেজের দেওয়াল ঘেঁষে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে মিলিটারির ক্যাম্প। ক্লাস ক্লাস সব বন্ধ, ছেলেরা কেউ আসে না। মাস্টারদের হাজিরা দিতে হয়, তাও বহু টিচার গা ঢাকা দিয়েছে কবে থেকে। সে তো রোজ টাইমলি যায়। স্টাফ রুমে কলিগরা ফিসফিস করে, কোথায় কোন ব্রিজ উড়ে গেল, কোথায় 7 মিলিটারি লাশ পড়েছে ছেলেদের গুড়িতে, এই কলেজের কোন কোন ছেলে ফ্রন্টে গেছে। কই, সে তো এসব আলাপের মধ্যে কখনো থাকে না। এসব কথা শুরু হলে আলগোছে উঠে এসে চলে যায় প্রিন্সিপালের কামরায়। ডক্টর আফাজ আহমেদ খ্যাস খ্যাস গলায় হিন্দুস্তান ও মিসক্রিয়েন্টের আশু অবশ্যম্বী পতনের সম্বন্ধে নিশ্চিত ভবিষ্যৎবাণী শোনে। ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেঁষে না। উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে। তা ওই সাজিদ আবার স্যারকে আমল দেয় না, বরং মাঝে মাঝে আপকা তবিয়ত ভালো হ্যায় বলে প্রিন্সিপালের উর্দু চর্চা নিয়ে ঠাট্টা করে। ডাক্তার আফাজ আহমেদ পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য উদ্বিগ্ন বলে কিংবা জবাব দেওয়ার জন্য ঠিকঠাক উর্দু বাক্য গঠন করতে পারে না বলে চুপ থাকে। আবার কথার জবাব না পেয়ে সাজিদ পাছে রাগ করে এই ভেবে হে হে করে, জি হ্যাঁ, আপনার মেহেরবানি। সাজিদ হাসে, আমার মেহেরবানি? আমি মেহেরবানি করার কে? বলিয়ে জেনারেল সাহেবকে মেহেরবানি। এরপর কথা বলতে গেলে উর্দু জবাবে কুলোবে না বলে প্রিন্সিপাল খামোশ মেরে থাকে। উর্দুর প্রফেসরকে নিয়ে লোকটা মুশকিলে পড়েছে। কোনটা তার ঠাট্টা আর কোনটা অ্যাপ্রিসিয়েশন বোঝা দিন দিন শক্ত হয়ে পড়েছে। এমনকি মিলিটারি তৎপরতায় অভিভূত প্রিন্সিপালের যুদ্ধ সম্বন্ধে বিশ্লেষণ শুনতে শুনতে সাজিদ একদিন বলে, আপনি মিলিটারি সায়েন্সের উপর ডক্টরেট করে ফেলেন স্যার। মোহাম্মদপুরের এক এলএমএফ ডাক্তার আজকাল হোমিওপ্যাথি শুরু করেছে। অ্যালোপ্যাথি ভি ছাড়ল না, তো মহল্লার মানুষের নাম দিয়েছে ডাবল ডাক্তার। তা আপনি ডাবল ডক্টর হয়ে যান। বলতে বলতে হো হো করে হাসলে ডাক্তার আফাজ আহমেদকে তার সিঙ্গেল ডক্টরেট নিয়েই হো হো করতে হয়। কলিগরা পড়ে বিপদে। এই অসময়ে কোন রসিকতায় হাসাটা নিরাপদ তারা ঠিক ঠাহর করতে পারে না। মিন্টুর ফেলে যাওয়া নাকি রেখে যাওয়া রেইনকোটে ঢোকার পর থেকে তার পা শিরশির করছে, আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছেন সেই কখন। রাস্তায় একটা রিক্সা নেই, তার রিক্সার পরও সে করছে না। রেইনকোটের ভিতরে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে যেতে তার কোনো অসুবিধে হবে না। রেইনকোটের উপর বৃষ্টি পড়ছে অবিরাম। কি মজা, তার গায়ে লাগে না একটি ফোঁটা। বৃষ্টির বারান্দা বেয়ে পানি গড়িয়ে পড়লে কয়েক ফোঁটা সে চেটে দেখে। ঠিক পান সে স্বাদ নয়। টুপির তেজ কি পানিতেও লাগলো নাকি? তাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে? পাঞ্জাব আর্টিলারি না বেলুস রেজিমেন্ট না কমান্ডো ফোর্স নাকি প্যারামিলিটারি না মিলিটারি পুলিশ? ওদের তো এক এক গোষ্ঠীর এক এক নাম, এক এক সুরত। তার রেইনকোটে তাকে কি নতুন কোনো বাহিনীর মতো মনে হচ্ছে? হোক, সে বেশ হনহন করে হাঁটে। সে সীমান্তের বৃষ্টিতে বেশ শীত শীত ভাব, কিন্তু রেইনকোটের ভেতর কি সুন্দর। মিন্টুটা এই রেইনকোটটা রেখে গিয়ে কি ভালোই যে করেছে। এটা নিতে ছোড়াটা যে কবে ফেরে। আহা, এই তুমুল বৃষ্টির মধ্যে ছেলেটা কোথায় কোন নদীর তীরে ওঁত পেতে বসে রয়েছে। হয়তো পাকিস্তানি সেনাবাহিনীর একটি প্লাটুন গ্রাম চালিয়ে এক মানুষ মেরে লাশগুলোকে ফেলে জিপে করে নিয়ে যাচ্ছে জ্যান্ত জোয়ান মেয়েদের। মিন্টুর স্ট্যান্ড গান নিশ্চয়ই তাক করে রয়েছে ওই মিলিটারির দিকে। মিলিটারির সব কটাকে খতম করে মেয়েগুলোকে বাঁচাতে পারবে তো? পারবে না। বড় রাস্তায় মিলিটারি লরি দেখে তার চৈতন্য ঘটে।
মিন্টুকে নিয়ে এতক্ষণের ভাবনা আড়াল করতে নিজের দু চোখ জোড়ায় পুরু করে ভক্তি মাখিয়ে সে তাকিয়ে থাকে লরিটার দিকে। না বাবা, ওদের সঙ্গে চোখাচোখি না হওয়াই ভালো। লরি চলে যায় উত্তরে, তাকে তাই তাকাতে হয় দক্ষিণের দিকে। কিন্তু লরির বৃষ্টি ভেজা আওয়াজ মুছে ফেলা কি এতই সোজা? মিরপুর ব্রিজ থেকে আজমা কাল রাতে গুলাগুলির আওয়াজ পেয়েছে। লরি কি ওদিকেই গেল? আরে কোথায় কি হয়? আর আজমা নিত্য শোনে গুলির শব্দ। এসব স্রেফ গুজব। প্রিন্সিপাল বলে গুজব ছড়ানো আর গুজবে কান দেয়া সমান অপরাধ। ওই যে পদ্ম আছে, অন্যায় যে করে আর যে সহে। এটা হিন্দুর লেখা বলে কিংবা পরের কথাগুলো মনে নাই বলে প্রিন্সিপাল ওই পর্যন্ত থেমে যায়। বরং উর্দুতে বলে, সাজিদ সাহেব, গুজব সব গজব হোতা। সাজিদ সঙ্গে সঙ্গে ছন্দ লাগায়, গুজব जो था वही सब आज गजब हो चुका है। প্রিন্সিপাল ভক্তি গদগদ হয়ে ঘর ঘর গলায় বলে, ইকবালের নাকি? দাঁড়ান লিখে নি। আকবর সাজিদ বাধা দেয়, তাও বা ইকবালের হবে কেন? গুজব তো বাংলা কথা হলো। উর্দু মে ইসকো। প্রিন্সিপালের তর সয় না। এটাই ভালো, আপনি বলেন, আমি লিখিনি। অনুপ্রাসটি রাখার খাতিরে সাজিদ গুজবের উর্দু প্রতিশব্দ ব্যবহার করে না। এর সঙ্গে সে আবৃত্তি করে পরের লাইনটি, আর্মি কে আরমান পুরো হো চোকা হায়। মানে হলো আর্মির ইচ্ছা ফুলফিল হয়েছে। বলতে বলতে সাজিদ আরও চরণ তৈরি করে। হাত পা নেড়ে সে পুরো কবিতাটি আবৃত্তি করে, গুজব जो था वही सब आज गजब हो चुका है। आर्मी को अरमान पूरा हो चुका है। गुजब जो था वही आज गजब हो चुका है। आर्मी को अरमान पूरा हो चुका है। अल्लाह एक, रसूल एक, पाकिस्तान भी एक। इसे जिसको ईमान नहीं वो नालायक। कुचल दो उस गद्दार को जहां भी मिले। पाकिस्तानी फौज कभी पीछे ना हिले। गुजब जे वही आज गजब हो चुका है। आर्मी को अरमान पूरो हो चुका है। স্টাফ রুমে এসে সাজিদ বলে, প্রিন্সিপাল যদি এটা কোনো মেজর কি কর্নেলকে শোনাই তাহলে তার শাস্তি হবে। মিলিটারি বলবে, তুম মজাক কর রাহা। তার কলিগরা চুপ করে থাকে। সাজিদের সামনে এখন কেউ এসব নিয়ে কথা বলতে চায় না। এমনকি তার বন্ধু হিস্ট্রির আলী কবিরও একটু এড়িয়েই চলে। ওদিকে নিজের কামরায় বসে খাস পিয়ন ইসহাকের সামনে প্রিন্সিপালের বাংলা হরফে লেখা এই উর্দু পদ্যটি বারবার আবৃত্তি করে এবং কয়েকদিনের মধ্যে এটিকে স্বরচিত বলে ভাবতে শুরু করে। আবৃত্তি করার সময় সুখে ও ভক্তিতে তার চোখজোড়া বুঝে বুঝে আসে। রেইনকোটে বৃষ্টির জলতরঙ্গ বাজে ওই কবিতার ছন্দে এবং হঠাৎ করে তার মনে হয় প্রিন্সিপাল হয়তো কর্নেলকে ওটাই আবৃত্তি করে শোনাচ্ছে। গুজবের উর্দু প্রতিশব্দ জানতে চেয়ে জবাব না পেয়ে কর্নেল যদি হঠাৎ করে চটে যায়। উর্দুর প্রফেসর আকবর সাজিদ সেনাবাহিনীর তৎপরতা নিয়ে নানা রকম ঠাট্টামস্করা করে। জিওগ্রাফির আব্দুস সাত্তার মৃধা ফিসফিস করে বলে, নিজের মাতৃভাষা বর্মের মতো ব্যবহার করে লোকটা নিশ্চয় মিসক্রিয়েন্টদের হয়ে কাজ করছে। আবার ইংরেজির খন্দকার একদিন সবাইকে হুঁশিয়ার করে দেয়, ওর কথায় সাই দেবেন না, ও আসলে এইসব বলে আপনাদের অ্যাটিটিউডটা জানতে চায়। বেটা নির্ঘাত আর্মির লোক। তা আকবর সাজিদ কয়েকদিন হলো একটু চুপচাপই থাকে। স্টাফ রুমে সে বসলে সবাই উসখুস করে। আবার প্রিন্সিপালের কামরায় যেতেও তার ভালো লাগে না। সে নিজেও সাজিদের কাছ থেকে একটু দূরে দূরেই থাকে। দরকার কি? তবে রেইনকোটের কল্যাণে গায়ে পানি না লাগিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে আকবর সাজিদের সঙ্গে গোপনে কয়েকটা কথা বলার জন্য প্রাণটা তার আইটাই করছে। এর মানে কি? না, এসব হাউস ভালো নয়। সেনাবাহিনী নিয়ে বাংলা কিংবা উর্দুতে ঠাট্টা মস্করা করার ভাবনা থেকে যতটা মুক্ত থাকা যায়। বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য তাকে তাকাতে হয় উত্তরেই। মিলিটারি লরির লেজটাও দেখা যাচ্ছে না। আবার তার বাসেরও কোনো নামগন্ধ নেই। বাস স্ট্যান্ডে জনপ্রাণী বলতে সে একেবারে একলা।
রাস্তার পাশে পানবিড়ি সিগারেটের ছোট দোকানটার ঝাঁপ একটুখানি তুলে দোকানদারও তাকিয়ে রয়েছে উত্তরেই। ওদিকে কি কোনো গোলমাল হয়েছে নাকি? দোকানদার ছেলেটা একটু বাঁচাল টাইপের। বাস স্ট্যান্ডে তাকে দেখলেই ছোড়াটা বিড়বিড় করে, কাল শোনেন নাই? মিরপুরে বিল দিয়া 2 নৌকা বোঝাই করে আইছিল, একটা জিপ উড়াইয়া দিছে, কমপক্ষে 5টা খানসেনা খতম। বিবিসি কইছে রংপুর দিনাজপুর হাফের বেশি জায়গা স্বাধীন। কাল চরমপত্র শুনেছেন? এর সামনে সে বেশিক্ষণ দাঁড়ায় না। এসব গুজব শোনার সময়ও সে যদি ধরা পড়ে তো? गुजब जो था वो हिसाब आज गजब हो चुका है। প্রিন্সিপাল বলে, গুজবই হলো বাঙালির কাল। গুজবের আকর্ষণ ভারী তীব্র, গুজব মাত্রাই সুস্বাদু। এই যে এখন বৃষ্টির আড়াল পেয়েও হতে পারে, কিংবা রেইনকোটের কল্যাণে বৃষ্টির হাত থেকে রেহাই পাবার স্বস্তির ভরেও হতে পারে। সে এগিয়ে গেল দোকানদারের দিকে। একটা গুজব শোনার হাউস করে সে জিজ্ঞেস করল, বাস আসেনি এতক্ষণ? আর বাস বাস আসবে কই থেকে বলে ছেলেটা তাড়াতাড়ি ঝাঁপ ফেলে মুখ গুজে দিল দোকানের ভিতর। তার ভাবনা হয় বাস ডিপোতে কোনো হামলা হয়েছে নাকি। আসমার শোনা ওই গোলাগুলির শব্দ কি আসছিল বাস ডিপো থেকে? মিলিটারি লরি কি ওদিকেই গেল? বাস ডিপোর পেছনে একটা বস্তি আছে, সেখানে মিলিটারি কি আগুন দিতে গেল? জায়গাটা খুব একটা দূরের তো নয়, সে একবার ঘুরেও তো আসতে পারে। বৃষ্টিটাও ধরে এসেছে, যাবে নাকি একবার? তার যাওয়া হলো না। এর মধ্যেই ছিপছিপে বৃষ্টিতে লালচে আভা তুলে এসে পড়ল লাল রঙের স্টেট বাস। বাসে যাত্রী কম। না না, কন্ট্রাক্টর সবসময় যেমন গাড়ি খালি বলে চেঁচায় সেরকম নয়। সত্যি সত্যি অর্ধেকের বেশি সিট খালি। সে বাসে উঠলে তার রেইনকোটের পানি পড়তে লাগলো বাসের ভিজে মেঝেতে। এজন্য তার একটু খারাপ কথা, অন্তত টিটকিরি শোনার কথা। কিন্তু তাকে কেউ কিছুই বলে না। বাসে এত খালি সিট, পাশবনে ডোমকানা। প্রবাদটি মনে না পড়লেও ঠোঁটে তার একটু হাসি বিছানো থাকে। এই নীরব কিন্তু স্পষ্ট হাসির কারণ কি এই যে তার রেইনকোটের পানিতে বাসে সয়লাভ হয়ে গেলেও কেউ টু শব্দটি করছে না। তার পোশাক কি সবাইকে ঘাবড়ে দিল নাকি? খালি রাস্তা পেয়ে বাস চলে খুব জোরে, কিন্তু তার আসনটি সে নির্বাচন করতে পারছে না। টলতে টলতে একবার এই সিট দেখে পছন্দ হয় না বলে ফের ওই সিট দেখে। এমন সময় পিছনের দিক থেকে 2 জন যাত্রী উঠে পড়ে তাড়াহুড়ো করে, রাখো রাখো বলতে বলতে ঝুঁকি নিয়ে তারা নেমে পড়ে চলন্ত বাস থেকে। সে তাদের দিকে তাকায় এবং বুঝতে পারে এরা পালালো ঠিক তাকে দেখেই। লোক দুটো ক্রিমিনাল নিশ্চয়ই, একটা চোর আর একটা পকেটমার, কিংবা দুটোই চোর অথবা দুটোই পকেটমার। নাম্বার মুহূর্তে দুটোর মধ্যে সর্দার টাইপেরটা তার দিকে পেছন ফিরে তাকালো। সেই চোখ ভরা ভয়, কেবল ভয়। জুৎসই সিট বেছে নিয়ে সে ধপাস করে বসতেই ফোমে ফস করে আওয়াজ হয় এবং তাতেই ঘাড় ফিরিয়ে তাকায় সামনের সিটে বসা 3 জন যাত্রী। এদেরও সে ঠিক চোর অথবা পকেটমার বলে ঠিক শনাক্ত করে ফেলে। ডাকাতও হতে পারে, কিংবা মিলিটারি কোনো বস্তিতে আগুন লাগিয়ে চলে এলে এরা ছোটে সেখানে লুটপাট করতে, অথবা মিলিটারি কোথাও লুটপাট করে এরা গিয়ে উচ্ছিষ্ট কুড়ায়। তিনটেই পরের স্টপেজে নামার জন্যে অনেকের আগেই ধরফর করে উঠে দাঁড়ায় এবং বাস নামার সঙ্গে সঙ্গে নেমে পড়ে ঝটপট পায়। 3টে ক্রিমিনালের একটাও তার দিকে আর ফিরেও তাকায় না। তার মানে তাকে বেশ ভয় পেয়েছে বলেই তার সঙ্গে চোখাচোখি এড়াতে এদের এত কসরত। যাক, মিন্টুর রেইনকোটে তার কাজ হচ্ছে। চোর ছ্যাঁচর পকেটমার সব কেটে পড়েছে। ভালো মানুষেরা থাক। সে বেশ সৎসঙ্গে চলে যাবে একেবারে কলেজ পর্যন্ত। আসাদগেট বাস স্টপেজে ঝিরঝিরে বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশ কয়েকজন মানুষ। ছাতা হাতে কেউ কেউ নিজ নিজ ছাতার নিচে, এবং ছাতা ছাড়া অনেকেই অন্যের ছাতার নিচে মাথার অন্তত খানিকটা পেতে দিয়ে বৃষ্টির ছাঁদ থেকে আত্মরক্ষা করতে শরীরগুলোকে আঁকা বাঁকা করছিল। বাস থামলে সে দেখল একে একে 9 জন প্যাসেঞ্জার বাসে উঠল। সে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে সবাইকে দেখে, তো তার দিকে তাকিয়ে 9 জনের 3 জন আরে রাখো রাখো এবং
একজন রাখো রাখো বলতে বলতে নেমে পড়ল ধরফর করে। শেষের জন বোধহয় এমনি অর্ডিনারি চোর, সিন্সকে চোর হওয়ার সম্ভাবনাই বেশি। আর প্রথম তিনটে মিলিটারির হোগায় হোগায় ঘোরে। কোথাও সুন্দরী মেয়ে মানুষ দেখলে মিলিটারিকে খবর দেয়, কিংবা মিলিটারির কাছ থেকে বন্দুক নিয়ে পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে মহল্লায় মহল্লায় ঘোরে আর সুন্দরী মেয়েদের ধরে এনে পৌঁছে দেয় মিলিটারি ক্যাম্পে। এগুলো হলো ভাওরা, রাজাকার ভাওরা। ফের নতুন করে অপরাধী মুক্ত বাসে যেতে এখন ভালো লাগছে। জানালার বাইরে বৃষ্টির আঁশ উড়ছে ঠান্ডা হাওয়ায়। গাছপালা ও লোকজন ও দোকানপাট ও বাড়িঘরের উপর ট্রান্সপারেন্ট আবরণ দেখে তার এক্সট্রা ভালো লাগে। সমস্ত ভালো লাগাটা চির খায় বাস হঠাৎ করে ব্রেক কষলে। তখন তাকে তাকাতে হয় বাঁয়ে। চোখে পড়ে নির্মীয়মান মসজিদের ছাদের দিকে। দরজা থেকে ঠান্ডা হাওয়া এসে লাগে তার মুখে এবং নাগের ভিতর দিয়ে সেই হাওয়া ঢুকে পড়ে বুকে। সেখানে ধাক্কা লাগে। ক্র্যাকডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারির গুলিতে এই মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব। ঠান্ডা হাওয়ার ধাক্কা রেইনকোটের তাপে এতটাই গরম হয়ে ওঠে যে মনে হয় ভেতরে বুঝি আগুন লেগে গেল। মসজিদের উল্টো দিকের বাড়িতে আর 3 তলায় থাকতো তখন তারা। রাতভর ট্যাঙ্কের হুঙ্কার আর মেশিন গান আর স্টেন গানের ঘেউ ঘেউ আর মানুষের কাতরানিতে তাদের কারো ঘুম হয়নি সে রাতে। ছেলে মেয়ে নিয়ে ছেলে মেয়েদের মায়ের সঙ্গে শেষ শুয়েছিল খাটের নিচে। ভোরবেলা মিলিটারি মানুষ মারায় একটু বিরতি দিলে ছেলে মেয়েরা ঘুমিয়ে পড়ে এবং বন্ধ জানালার পর্দা একটু তুলে সে রাস্তা দেখতে থাকে। রাস্তার ওপরে মসজিদের ছাদে মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়েছিলেন আজান দিতে। সাধারণত জুম্মার নামাজটা সে নিয়মিত পড়ে, তবে সেই দিন তার আজান শুনতে খুব ইচ্ছে করছিল। মসজিদের আজান দেওয়াটা সম্পূর্ণ দেখবে বলে সে জানালার ধার থেকে সরে না। সারা এলাকায় ইলেকট্রিসিটি বন্ধ। মসজিদের মাইক্রোফোন অকেজ। মুয়াজ্জিন সাহেব গমগমে গলায় যতটা পারে জোর দিয়ে বলে উঠল, আল্লাহু আকবার। দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ তার আর মেলেনি। এর আগেই সম্পূর্ণ অন্যরকম ধ্বনি করে লোকটা পড়ে যায় রাস্তার উপর। সেদিন সকালে বৃষ্টি ছিল না। আজ বৃষ্টির সকালে মিলিটারি কি ওই দৃশ্যের পুনর্ঘটনের পায়তারা করছে? এখন তো কোনো নামাজের রক্ত নেই, তবে আজান দেওয়া হবে কি করে? এরা বোধ হয় যে কোনো সময়কেই নামাজের রক্ত ঘোষণা করে নতুন হুকুম জারি করেছে। মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে। গাড়ির প্যাসেঞ্জারদের নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে। আরেক দল মিলিটারি স্টেন গান তাক করিয়ে ধরে রেখেছে ওই মানুষের শাড়ির উপর। অন্য একটি দল ফের ওই সব লোকের জামা কাপড় ও শরীরের গোপন জায়গাগুলি তল্লাশি করে। মিলিটারি যাদের পছন্দ করেছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটা লরির দিকে। তাদের বাসটিতে এসে উঠল লম্বা এবং ফর্সা এক মিলিটারি। এখন বাসের ভেতরে কোনো আওয়াজ নেই। যাত্রীদের বুকের টিপ টিপ শব্দ এই নীরবতার সূচকে বাড়ে এবং এটাই তার মাথায় বাজে দ্রাম দ্রাম করে। বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে এবং তার হলকা বেরোয় তার চোখ দিয়ে। তবে একটু নড়ে বসলে মাথা ও বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে এবং এসবকে পরোয়া না করে সে সরাসরি তাকালো মিলিটারির মুখের দিকে। মিলিটারির চোখ ছুচালো হয়ে আসে এবং ছুচালো চোখের মণি কাটার মতো বিঁধে যায় তার মুখে। সেও তার চোখের ভোঁতা কিন্তু গরম চাহনিটাকে স্থির করে আলো গোছে বিছিয়ে দেয় মিলিটারির খাড়া দাঁকে, ছুচালো চোখে, গোপের নিচে ও নাক ও গোফ ও চোখের আশেপাশে ও নিচের লালচে চামড়ায়। এতে কাজ হলো। মিলিটারির চোখাচোখ সরে যায় তার মুখ থেকে, নেমে পড়ে তার রেইনকোটের উপর। মনে হয় রেইনকোটের পানির ফোঁটাগুলো লোকটা গুনে গুনে দেখছে। ভেতরের তাপে এইসব পানির ফোঁটাকে একটু লালচে দেখাচ্ছে। পানির দেশে মানুষ মারতে এসে পানির ফোঁটা দেখে মিলিটারি এত থ মেরে যাওয়ার কারণ কি হলো? লোকটা কি এগুলোকে রক্তের চিহ্ন দেখছে? রেইনকোটের বৃষ্টির ফোঁটা গোনাগুনি সেরে মিলিটারি হঠাৎ বলে, আগে বাড়ো। বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ে এবং যাত্রীদের স্বস্তির নিঃশ্বাসের ধাক্কায় অতিরিক্ত বেগে ছুটে পার হয়ে যায় ঢাকা কলেজের গেট।
নিউ মার্কেটের সামনে এসে পড়লে সে উঠে দাঁড়ায় এবং হুকুম করে, রাখেন, নামবো। বাস একটু স্লো হলে তার রেইনকোটের জমানো পানি গড়িয়ে পড়তে দিয়ে অপরাধী মুক্ত বাস থেকে নামতে নামতে সহযাত্রীদের দিকে তাকিয়ে সে ঠোঁট বাঁকায়। এতে তার সামনের সারির দাঁতও কেলিয়ে পড়ে। যারা দেখেছে তারা তার সেই ভঙ্গিটিকে ঠিক হাসি বলে শনাক্ত করতে পেরেছিল বলে তার ধারণা হয়। প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসে রয়েছে চাঁদরেল টাইপের এক মিলিটারি পান্ডা। তার ভারিক্কি মুখ থেকে অনুমান করা যায় পান্ডাটি কর্নেল কিংবা মেজর জেনারেল অথবা মেজর বা ব্রিগেডিয়ার। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়ে যায়। ডক্টর আফাজ আহমেদ এমএসসি, পিএইচডি, ইপিএসসি হওয়ার চেষ্টা করতে করতে স্যার বলে, হি ইজ প্রফেসর নুরুল হুদা, কিন্তু ডক্টর আফাজ আহমেদ এমএসসি, পিএইচডি নিজের ভুল সংশোধন না করে পারে না। সরি, হি ইজ নট এ প্রফেসর, এ লেকচারার ইন কেমিস্ট্রি। শট আপ। এবার প্রিন্সিপাল থামে। তাকে এবং আব্দুর সত্তার মৃধাকে নিয়ে মিলিটারি জিপে তোলার আগে চাঁদরেল কর্নেল না ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলে, সেনাবাহিনীকে নিয়ে মজাক করে শায়েরি করা খুব বড় অপরাধ। এবার তাকে ছেড়ে দেয়া হলো, তবে কড়াও আছে রাখা হবে। উর্দুর প্রফেসর আকবর সাজিদের দোহাই পেড়ে প্রিন্সিপালের সুবিধা হলো না। নুরুল উদ্বিগ্ন হয়। সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তো তার কপালে কি আছে তা জানে এক আল্লাহ, আর জানে এই মিলিটারি। তাদের দুজনের চোখ বেঁধে দেয়া হয়েছিল। জিপ চলছিল এঁকে বেঁকে। মস্ত উঁচু একটা ঘরে এদের এনে ফেলা হলো। চোখ খুলে দিলে সে আব্দুস সত্তার মৃধাকে দেখতে পায় না। জায়গাটাও একেবারে অচেনা। একটা ডেক চেয়ারে সে যে কতক্ষণ বসে থাকলো তার কোনো হিসেব নেই। তার সামনে একটা চেয়ারে এসে বসলো এক মিলিটারি। তাকে ইংরেজিতে নানা প্রশ্ন করে সে জবাব দেয়। লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে নিয়ে ফের অন্য একটা লোক এসে তাকে প্রশ্ন করে এবং সে জবাব দেয়। প্রশ্নগুলো প্রায় একই রকম এবং তার উত্তরেরও হেরফের হয় না। যেমন কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছে। ওগুলো বয়ে নিয়ে এসেছিল কারা? সে জবাব দেয় ঠিক। সে জবাব দেয় ঠিক। অফিসের জন্য 3টি, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য 2টো করে এবং ইংরেজির জন্য একটা। সর্বমোট 10টি আলমারি কলেজে নিয়ে আসা হয়েছে। এত কথা বলার দরকার নাই তার। ওই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটা ঠেলাগাড়ি করে। ঠেলাগাড়িওয়ালাদের তো সে ভালো করেই চেনে। নুরুল হুদা জবাব দেয়, তাদের সে চিনবে কোত্থেকে? তারা হলো কুলি, সে হলো লেকচারার। তাহলে সে তাদের সাথে কথা বলছিল কেন? আদেশে সে আলমারিগুলোর স্টিলের পাতের ঘনত্ব, দেরাজের সংখ্যা ও আকার, তালাচাবির মান, রঙের মান প্রভৃতি পরীক্ষা করে দেখছিল। তার দায়িত্ব ছিল। মিলিটারি শান্ত গলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে, মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকেছিল কুড়িয়ে বেশে। এটা তার চেয়ে আর ভালো জানে কে? তার আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে। তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত। সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। আমার নাম? সত্যি বলেছে? আমার নাম বলেছে? নুরুল হুদার হঠাৎ চিৎকারে মিলিটারি বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। উৎসাহিত মিলিটারি ফের বলে, কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট। তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নামই বলেছে। নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা কি তাকে চেনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে। তখন তো ঘোরতর বর্ষাকাল। ঢাকায় এবার বর্ষাও হয়েছে খুব। রাত দিন সেই বৃষ্টি নিয়ে সে কি যেন বলছিল, তাতে কুলিটা বিড়বিড় করে ওঠে, বর্ষাকালেই তো জুত। কথাটা 2বার বলেছিল। এর মাঝে কি? স্টাফরুমে কে একজন একদিন না 2 দিন ফিসফিস করেছিল, বাংলার বর্ষা তো সেনারা জানে না। রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। ওই ছদ্মবেশী ছেলেটা কি এই কথাই বুঝিয়েছিল? তার উপর তাদের এত আস্থা। উৎসাহে নুরুল হুদা এদিক ওদিক তাকায়। তার মৌন মিলিটারিকে আর একটু নিশ্চিত করে। কতক্ষণ পর সে বুঝতে পারে না। মিলিটারি তাকে একই প্রশ্ন করে জবাব না পেয়ে প্রবল বেগে ঘুষি লাগায় তার মুখে। প্রথম ঘুষিতে সে কাত হয়, দ্বিতীয় ঘুষিতে পড়ে যায় মেঝেতে।
মেঝে থেকে তুলে তাকে মিলিটারি ফের জিজ্ঞেস করে। ওদের আস্তানা কোথায় সে খবর তার ভালোভাবে জানা আছে। সে জবাব দেয়, হ্যাঁ। ওই ঠিকানাটা বলে দিলেই তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয়। তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায়। কতক্ষণ পর সে জানে না, মিলিটারি আবার ফিরে আসে। ফিরে এসে বলে, মিসক্রিয়েন্টের ঠিকানা তো তার জানা আছে। সে ফের জবাব দেয়, হ্যাঁ। কিন্তু পরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে। নুরুল হুদার কাছে মনে হয় স্রেফ উৎপাত বলে। মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের উপর। রেইনকোটটা এরা খুলে ফেলেছে, কোথায় রাখলো কে জানে, কিন্তু তার ওম শরীরে এখনো লেগেই রয়েছে। বৃষ্টির মতো চাবুকের বাড়ি পড়ে তার রেইনকোটের মতো চামড়ায়। আর সে অবিরাম বলেই চলে, মিসক্রিয়েন্টের ঠিকানা তার জানা আছে। শুধু তার সালারি নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নেই। সে ছদ্মবেশী কুলিদের আস্তানাও চেনে, তারাও তাকে চেনে, এবং তার উপর তাদের আস্থা কম নয়। তাদের সঙ্গে তার আঁতাতের অভিযোগ এবং তাদের সঙ্গে তার আঁতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন ইমামের শব্দগল্প। আপনাদের সাথে কণ্ঠে ছিলাম আমি ইমাম হোসেন। আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো আয়োজন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ইমামের শব্দগল্পের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।